আছেন সকাল থেকেই। এছাড়া জুমাতুল বিদাকে আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে। জুমাতুল বিদাও সকাল থেকে ঢাকা 11, ঢাকা 8 এবং ঢাকা 9 এই তিনটি আসনে খুব সম্ভবত তিনি ঘুরেছেন এবং সেখানকার খবরাখবর জানবো। প্রথমে আদ্দিন সচিব, আপনি খুব সম্ভবত একটি নির্বাচনী প্রচারের সামনেই আছেন, একটু যদি আমাদেরকে জানান যে সকাল থেকে আসলে মিরপুরে কেমন দেখছেন মানুষের উৎসাহ উদ্দীপনা এবং গণভোট নিয়ে মানুষের সচেতনতা বা কেমন? বহুদিন পর ভোটের একটা উৎসব তৈরি হয়েছে যেন এই ঢাকা শহরে। আমরা যেসব এলাকায় যাচ্ছি, বিশেষ করে আপনি জানেন যে সকাল থেকে মিরপুরের এলাকায় আমরা ঘুরেছি এবং দেখেছি যে প্রার্থীরা যেভাবে করে প্রচারণা চালিয়েছেন। এই মুহূর্তে আমরা রয়েছি বাতেননগর এলাকায়, এটা মিরপুর 1 নম্বরের মধ্যে, এবং এই এলাকায় এই মুহূর্তে প্রচারণা চালাচ্ছেন ঢাকা 14 আসনের জামাতে ইসলামের প্রার্থী ব্যারিস্টার আরমান। তিনি তার যে মিছিল এবং জনসংযোগ, তিনি দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, কথা বলছেন যারা নারী রয়েছেন বা বিভিন্ন বাসিন্দারা রয়েছেন স্থানীয় পর্যায়ে, তাদের সঙ্গে কথা বলছেন। ভোটারদের উৎসাহ রয়েছে এই এলাকায়। আপনি জানেন যে এই যে দুই প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান এবং তার যে প্রতিদ্বন্দ্বী সানজিদা ইসলাম তুলি, তারা দুজনই, একজন নিজেই গুমের শিকার ছিলেন এবং আরেকজন মানবাধিকার কর্মী। তিনি দীর্ঘদিন যারা গুমের শিকার তাদেরকে নিয়ে কাজ করেছেন। প্রায় 4,50,000 ভোটার রয়েছে এই এলাকায়, এই ঢাকা 14 আসনে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখন প্রচারণা চালাচ্ছেন ব্যারিস্টার আরমান ভাই। কেমন মানুষের সাড়া পাচ্ছেন এই এলাকায়? আলহামদুলিল্লাহ, আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা কিন্তু প্রচারণা মাঠে আছি প্রায় 8 মাস হয়ে গেল। আমরা সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি নারী ভোটারদের কাছ থেকে, তারপর সাড়া পাচ্ছি তরুণ ভোটাররা যারা এইবার প্রথম ভোট দিতে যাচ্ছে, জুলাই আন্দোলন যারা মাঠে ছিল, এরপর হচ্ছে গিয়ে খেটে খাওয়া মানুষ যারা মনে করে যে এই সমাজ তাদেরকে বঞ্চিত করছে, তাদের চাওয়া একটাই, পরিবর্তন। ব্যারিস্টার আরমান ভাই বলছিলেন যে এই এলাকার মানুষ পরিবর্তন চায়, সেই পরিবর্তন নিশ্চয়ই ভোটাররা করবেন। জি সজীব, ধন্যবাদ আপনাকে। বিদা, আমি সকাল থেকেই দেখছিলাম যে আপনি ঢাকা 8, 11 এই আসনগুলো ঘুরে দেখেছেন এবং এখন খুব সম্ভবত ঢাকা 9-এ আছেন। সব মিলে আসলে প্রচারণায় কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে বলে আপনার মনে হচ্ছে? এবং আরেকটি বিষয় হচ্ছে যে গণভোট নিয়ে মানুষের আসলে জানা কত দূর এবং উৎসাহই বা কত দূর? শুরুতে গণভোটের কথাই বলবো। যেই আসনগুলো আমরা ঘুরে দেখেছি, প্রার্থীদের দেখেছি দাঁড়ে দাঁড়ে গিয়ে নিজেকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য তারা উৎসাহ দিচ্ছেন। এবং এই মুহূর্তে আমাদের সাথে যেই প্রার্থী রয়েছেন, সেই প্রার্থীর কাছেও আমরা একবার পৃথকভাবে তার ভাবনাটুকু জানতে চাইব। এবং একটু তার আগেই জানিয়ে রাখি যে প্রচারণাকালে ঢাকা 9, 8 কিংবা 11 আসনে যেই প্রার্থীরা রয়েছেন, তারা মূলত আসন ভিত্তিক যেই ধরনের সমস্যাগুলো রয়েছেন সেই সংকট মোকাবেলায় নিজেদের প্রতিশ্রুতিগুলো জানাচ্ছেন এবং নানা পরিকল্পনা জানাচ্ছেন। হাবিব সাহেবের কাছে জানতে চাইব যে ঢাকা 9 আসনে প্রচারণাকালে গণভোটেরও আহ্বান জানাচ্ছেন, হ্যাঁ ভোটের জন্য সচেতন করছেন। আসলে মানুষ কতটুকু বুঝতে পারছে এই গণভোট বিষয়ে? জি, আমরা ধন্যবাদ আপনাকে। সেটি হচ্ছে যে আমরা জনগণকে সচেতন করছি, যে প্রথম বলছি যে এই ভোটটি আসলে আমাদের অনেক সহযোদ্ধাদের এবং জুলাই আগস্ট গণভোট ছাত্র জনতার এবং শরীফ উসমান হাদি অনেকের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা এই ভোটটা পাচ্ছি, এই ভোটের অধিকার। এবং জনগণ যেহেতু রাষ্ট্রের মালিকানা ফেরত পাচ্ছে এবং তাদের অনেক বছর পর তাদের ভোটে, আমরা জনগণকে যাচ্ছি যে জনগণ যাতে ব্যাপকভাবে ভোট কেন্দ্রে যে তার এই অবস্থানটা নেয়। এবং জনগণকে সাথে সাথে এই বলছি যে আপনারা আগামী বাংলাদেশকে গড়তে চান, সুতরাং আপনাদের দায়িত্ব রয়েছে আগামী বাংলাদেশ গড়বেন, সেই ব্যাপারে আপনাদের একটা মতামত দেওয়ার। আপনারা আগামী বাংলাদেশ কীভাবে গড়তে চান, সেই ক্ষেত্রে আপনারা হ্যাঁ বা না ভোটে আপনারা অংশগ্রহণ করুন। সেখানে আমরা তাদের উপর ছাড়ছি। আর ব্যক্তিগতভাবে আমরা তো সংস্কারের পক্ষেই, আমরা সংস্কার নিয়ে দীর্ঘদিন আমাদের নেত্রী কাজ করেছেন, আমাদের নেতা তারেক রহমানও কাজ করছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সুতরাং আমরা ব্যক্তিগতভাবে হার পক্ষেই কাজ করছি। এই চিত্রটি আমরা দেখছি, মূলত তারা কিন্তু ভোটারের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং গণভোটের বিষয়ে উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন এবং যেই ভোট, সেই ভোটে অংশগ্রহণের কথা তারা আহ্বান জানাচ্ছেন। এই ছিল দোল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, ধন্যবাদ আপনাকে। আমরা স্ক্রিনে স্বপ্নীল শাহরিয়ার শিশিরকে দেখতে পাচ্ছি এবং শিশির, আপনি খুব সম্ভবত বনানী এলাকায় আছেন এবং আপনার পেছনে পোস্টার দেখেও আমরা বুঝতে পারছি যে এটি খুব সম্ভবত বনানীর আশেপাশে কোনো এলাকা হবে। আপনি একটু যদি আমাদেরকে বলেন যে এটি আসলে ঢাকার একটা অভিজাত আসন বা অভিজাত এলাকা যদি আমি বলি,
ওখানে কি দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাওয়ার বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে, নাকি সোশ্যাল মিডিয়াতে যে তাদের প্রচারণা অন্যান্য এলাকার সাথে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কিনা? জি দোলা, আপনি ঠিকই বলেছেন। এই ঢাকা 17 আসন রাজধানীর একটি গুরুত্বপূর্ণ আসন এবং অভিজাত এলাকা বলে যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ গুলশান, বনানী, বারিধারা, মহাখালী, ঢাকা সেনানিবাসের একাংশ এবং শাহজাদপুর, নিকেতন, এই এলাকাগুলোই নিয়েই কিন্তু এই ঢাকা 17 আসনটি গঠিত এবং এখানে প্রায় 3,25,000-এর বেশি ভোটার রয়েছেন। প্রত্যেকবারই জাতীয় নির্বাচন যখন আসে তখন ঢাকা 17 আসনে ব্যাপক আলোচনা হয়। এবার আলোচনার মাত্রাটা আরেকটু বেশি, কারণ এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সুতরাং দেশবাসী এবং ঢাকাবাসী সবারই মনোযোগ আসলে এই ঢাকা 17 আসনের দিকে রয়েছে। এবং আপনি জানতে চাচ্ছিলেন যে অন্যান্য জায়গা থেকে প্রচারণার যে ভিন্নতা, সেরকম কোনো ভিন্নতা এখানে রয়েছে কিনা। তো দোলা, যেটি বলছি যে এখানে শুধুমাত্র যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা হচ্ছে সেরকম না, ভোটারদের দ্বারা কিন্তু প্রার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু করছেন। যদি বিএনপির চেয়ারম্যানের কথা, তারেক রহমানের কথা বলতে যাই, সেক্ষেত্রে তিনি এখানকার যারা পেশাজীবী রয়েছেন কিংবা আলেম ওলামা রয়েছেন এই আসনে, তাদের সাথে এরই মধ্যে তিনি কিন্তু বৈঠক করেছেন এবং একটি নির্বাচনী জনসভাও করেছেন। যেহেতু তিনি একটি দলীয় প্রধানের দায়িত্ব রয়েছেন, সে স্বভাবতই তাকে পুরো দেশে ছুটে বেড়াতে হচ্ছে এবং তার পক্ষ থেকে একটি নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সেই নির্বাচনী পরিচালনা কমিটি কিন্তু ভোটারদের দ্বারা যাচ্ছেন, তার পরিবারের সদস্যরা অর্থাৎ তার স্ত্রীও যাচ্ছেন। আবার অন্যদিকে জামাতে যিনি প্রার্থী রয়েছেন ডাক্তার এস.এম. খালিদুজ্জামান, তিনিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যেরকম প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের দ্বারা যেয়ে তিনি কিন্তু ভোট চাইছেন। এবং অভিজাত এলাকার পাশাপাশি এখানে কিন্তু করাইল বস্তির মতো একটি এলাকাও রয়েছে। এই সব ধরনের ভোটার মিলিয়ে আসলে এই ঢাকা 17 আসনটি গঠিত। দোলা। জি শিশির, আপনাকে ধন্যবাদ। আমরা এবার গাজীপুরে যাচ্ছি। গাজীপুরে আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান তিনি আছেন। রফিকুল, একটু যদি বলেন যে গাজীপুরের সাথে অন্যান্য এলাকার যেটি পার্থক্য সেটি হচ্ছে যে ভোটারদের মধ্যে বেশিরভাগই শ্রমিক ভোটার, এবং যেহেতু নির্বাচনের সময় বেশ কয়েকদিন ছুটি পাওয়া যাবে, এক ধরনের চ্যালেঞ্জ থাকে যে তারা কি যার যার এলাকায় চলে যাবেন কিনা, সেটি যাতে না হয় সেজন্য কি প্রার্থীরা কোনো রকমের কৌশল নিচ্ছেন কিনা? দোলা, আসলে ঠিকই বলেছেন। গাজীপুরে যে 27,38,249 জন ভোটার রয়েছে, এর অধিকাংশই কিন্তু শিল্প ভোটার রয়েছে। তো আমরা আসলে যেটি দেখছি, আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর 2 নির্বাচনী এলাকা গাজীপুরাতে। মূলত এই স্থানটিতে বিএনপির যে মনোনীত প্রার্থী রয়েছে এম মঞ্জুরুল করিম রনি, কিছুক্ষণের মধ্যে তিনি এখানে নির্বাচনী পথসভায় বক্তৃতা দিবেন এবং যে সমস্ত অন্যান্য যে প্রার্থীরা রয়েছে, বিশেষ করে গাজীপুর 1, তারপরে গাজীপুর 2, 3, মূলত এই 3টি সংসদীয় আসনে কিন্তু বেশিরভাগ শ্রমজীবী মানুষ রয়েছে, অর্থাৎ শ্রমিক ভোটার রয়েছে। তো আমরা প্রার্থী এবং প্রার্থী এজেন্টদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, যেহেতু 10 তারিখে শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে এবং এই যে 3 দিনের ছুটি, এর মধ্যে যে শ্রমিকরা বাড়ি ফিরে যাবে, যাতে করে বাড়ি ফিরে না যায়, তারা যেন ভোটে অংশগ্রহণ করে এবং তাদের পছন্দের প্রতীকে যেন তারা ভোট দেয়, এই জন্য তারা শিল্প কারখানায় যাচ্ছে এবং ভোটারদের তারা সেই উপস্থিতি বলছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে এখানকার যিনি আসলে জনসভা করবেন যে প্রার্থী মঞ্জুরুল করিম রনি, তিনি কিন্তু এসে পৌঁছেছেন এবং যে নেতা কর্মীরা রয়েছে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং ইনি কিছুক্ষণের মধ্যে এখানে আসলে ভাষণ, পথসভা, বক্তৃতা করবেন এবং বক্তৃতার মাধ্যমে তিনি তার যে প্রতীক, ধানের শীষ প্রতীকে তিনি ভোট প্রার্থনা করবেন। আমরা স্থানীয় নেতা কর্মীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, অধ্যাপক গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্রথম যে সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নানের পুত্র এম মঞ্জুরুল করিম রনি, তাকে কিন্তু গাজীপুর 2 আসনে দলীয় মনোনয়ন দিয়েছে এবং সেই দলীয় মনোনয়ন পাওয়ার পর তিনি কিন্তু এই এলাকায় যে সিটি কর্পোরেশন বিভিন্ন এলাকাতে তিনি গণসংযোগ করছেন এবং ভোট প্রার্থনা করছেন এবং তিনি দাবি করছেন যদি ভোটাররা উপস্থিত হয় তাহলে তিনি বিজয়ী হবেন। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর।